হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা এই যে আমার আপন ডায়েরির ভিডিওটি দেখছেন, এই গল্পটা আর কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে যাওয়ার পরে নতুন আর একটা গল্প নিয়ে আসবো হিমু সোনালিকার ভয়েসে। তো তার আগে ছোট একটা নিউজ, সেটা হলো যে আমাদের সীমা ডায়েরিস এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটাতে আপনার হলো নতুন নতুন সকল পর্ব আপলোড করা হয়েছে। আপনারা একটাবার দেখে আসুন চ্যানেলটাতে কি কি রকমের ভিডিও আপলোড করা হয়েছে। সো একটাবার দেখে আসুন, দেখে এসে কমেন্ট করুন। এবং কি করে দেখবেন, তো সীমা ডায়েরি সার্চ দিলেও আসবে, কিংবা সামিয়া ডায়েরি সার্চ দিলেও আসবে, বুঝেছেন? তো আপনারা যদি দুটো একটাও না হয়, তো আমি কি করবো জানেন, এই যে যে ভিডিওটা আপনারা দেখছেন, এই যে হিমু সোনালিকার ভয়েসে, এই ভিডিওটা আমি একটু দেখানোর জন্য আর কি মানে একটু দেখানোর জন্য একটু চালু দিলাম। এই দেখেন, এই সবার সবার ওপরে কমেন্টসটা থাকবে, সবার ওপরে এই সবার ওপরে কমেন্টস থাকবে। এখানে যদি না পান, তাহলে এই জায়গা দেখবেন যে সবার ওপরে ওই ভিডিওর লিঙ্ক থাকবে, সেম টু সেম এখানেও ভিডিওর লিঙ্ক থাকবে। তো ধন্যবাদ সবাইকে, এবং একটি করে অবশ্যই কমেন্ট করে দিয়ে যান। আর আপন ডায়েরি ভিডিও যাতে যাতে ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট দিয়ে যান। এবং নতুন নতুন ভয়েস, মানে নতুন নতুন গল্প আসবে আপন ডায়েরিতে, এবং সামনে আপনাদের জন্য ধামাকা অনেক অনেক গল্প আসছে। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশে থাকুন। এবং যারা সামিয়া ডায়েরিস চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আমি তোমাকে বলেছিলাম না আজীবন তোমার জন্য অপেক্ষা করব আমি। এবারও মাথা উপর নিচে দোলালো রূপকথা সারফারাজের হাত চেপে ধরে সারফারাজের বরফ নীল ঝাপসা দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে উঠল, আমার সময় চাই না সরফরাজ। তোমার জন্য আমি ডক্টর হওয়ার স্বপ্নও ছেড়ে দিতে রাজি আছি। তোমার বাবা ভিলেন হয়ে দাঁড়াতে চাচ্ছে? তা নয়, উনি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত। তোমাকে ডাক্তারি পড়ানোর সামর্থ্য নেই আমার। তবে তুমি আন্টিকে দিয়ে প্রস্তাব পাঠাও বাড়িতে, আমি বাবাকে বোঝাবো। সারফারাজ রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে বলে উঠল, তোমার উপর আমি কখনো কোনো জবরদস্তি চালাবো না। তুমি না চাইলে আমি ছুঁয়েও দেখবো না তোমায়। তুমি শুধু আমার একান্ত হও রূপকথা। আমি তোমাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমোতে চাই। ঘুম থেকে উঠেই তোমার পবিত্র মুখখানা দেখতে চাই। এই অপার্থিব সৌন্দর্য দর্শন করিয়ে নিজের পাপ অল্প অল্প ক্ষয় করাতে চাই। ব্যাস এইটুকুই। আমার সংসার, ঘর, আমি, আমার মা, আমার বাচ্চা, কিচ্ছুটি সামলাতে হবে না তোমায়। আমি অনেক ক্লান্ত রূপকথা। আমি হাজার হাজার রাত ধরে নির্ঘুম তোমার বুকে মাথা রেখে আমি একটু ঘুমোতে চাই, নিশ্চিন্তে ঘুমোতে চাই। আসবে আমার ছোট একাকী ফাঁকা ঘরটায়। সারফারাজের গালে চোখের পাতায় নাকে অতপর ঠোঁটে আঙ্গুল বোলালো রূপকথা। এরপর ফিস ফিস করে বলে উঠল, কিন্তু আমি পুরোটাই তোমাকে চাই। সারফারাজ শক্ত করে রূপকথাকে জড়িয়ে গলার ভাঁজে মুখ ডুবালো। এরপর মাদকতা মিশ্রিত গলায় বলল, কিন্তু আমি পুরোটাই তোমাকে চাই। মরে যাবে, বাঁচবে না তুমি রূপকথা। কিন্তু আমার মরণ আমি তোমার হাতেই লেখাতে চাই। মারবে আমায় তোমার উষ্ণ ভালোবাসায় ডুবিয়ে। সারফারাজ চোখের জল মুছে মাথা ঝাঁকালো। এরপর বলে উঠল, মারবো, পরে কিন্তু মুক্তি চাইতে পারবে না। আমার মুক্তি চাই না। ঠিক আছে, মাকে পাঠাবো আগামী সপ্তাহে। সুফিয়ান চৌধুরী বিশাল ড্রয়িং রুমে বসে আছেন মায়া চৌধুরী, সঙ্গে এসেছেন কামাল আর নজরুল। সকলের মুখের রং ফ্যাকাশে। সারফারাজ অস্থির চিত্তে কোণের সোফাটায় বসে বসে হাতের তালু ঘষছে। মনে অজানা ভয় পাখা ঝাপটে ঝাপটে শরীর কাঁপিয়ে দিচ্ছে। এসির শীতল বাতাসেও চিবুক বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়াচ্ছে তার, সেই সাথে শুকিয়ে উঠছে গলা। গায়ে জড়ানো শুভ্র পাঞ্জাবিখানা যেন শুল কাটা হয়ে শরীরে বিচ্ছে। পাঞ্জাবির সব কটা বাটন খুলে কলার নাড়াচাড়া করলো সে। কেমন শ্বাসরুদ্ধকর লাগছে। গুটানো হাতা আরেকটু গুটিয়ে নিজেকে রিল্যাক্স করতে চাইলো, কিন্তু আজ যেন সমস্ত ভয়, অস্থিরতা, জড়তা আর উন্মাদনা শক্ত করে চেপে ধরেছে তাকে। চাইলেও কোনোটাকেই মাথা থেকে নামানো যাচ্ছে না। এমন সময় কুলসুম গ্লাস ভর্তি জুসের ট্রে এনে সেন্টার টেবিলে রাখতেই সারফারাজ চট করে উঠে এসে একটা গ্লাস হাতে তুলে নিল। এরপর ঢক ঢক করে গলায় চালান করে আরেকটা গ্লাস হাতে নিয়ে পূর্বের অবস্থানে গিয়ে বসলো। কিন্তু নরম গদি
গতিযুক্ত সোফাটা তার কাছে জ্বলন্ত উনুন মনে হচ্ছে। বসলেই কেমন নিতম্ব জ্বলে যাচ্ছে, শরীরে শিরশিরে অনুভূতি হচ্ছে। অদ্ভুত রকম এক ভয় পুরোপুরি গ্রাস করে নিয়েছে তাকে। সেই ভয়ে পক্ত শরীরখানা হেলে হেলে পড়ে যেতে চাইছে। জুসের গ্লাস ধরা হাতখানাও কেমন ঠক ঠক করে কাঁপছে। ছেলের এহেন অবস্থা দেখে চোখ মুখ কুঁচকে বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করলেন মায়া চৌধুরী। এরপর ফিসফিস করে বললেন, কি হয়েছে তোমার? এসব কি ধরনের আচরণ? নিজের পরিচয় ভুলে গেছো? কার ছেলে তুমি? তোমার বাবা দাপটে মানুষ এমন ঠকঠক করে কাঁপতো, আর তার বুক থাকতো শটান, চোয়াল থাকতো শক্ত। আজকের এই দৃশ্য দেখলে তোমার বাবা নিশ্চিত কপাল চাপড়াতেন, বলতেন মায়া এ আমার ছেলে নয়। নিজের রক্তের উপরে আরোপ লাগায় কিছুটা নীরব হয়ে বসলো সারফারাজ। পাশ থেকে নজরুল চুপি চুপি বলে উঠল, দানবের লাইন সাইল দিয়া কি আইব যদি বুকেই দম না থাকে। সারফারাজ দাঁত চেপে বলে উঠল, আমার জায়গায় নিজেকে বসিয়ে এমন বড় বড় কথা বলো। কমিশনার কত বড় বজ্জাত তুমি জানো? যদি ফিরিয়ে দেয়। নজরুল মাছি মারার ভঙ্গিতে বলে উঠল, ওসব বাপ মা কিছুই না, গোড়া শক্ত থাকলে ঝড়ঝাপটায় গাছ উল্টাই না ছোট ভাই। তোমার ভালোবাসার মানুষ কোনো তালিবালি না করলেই হইল। কামাল চুপচাপ চারপাশ দেখে বলে উঠল। কামালকে থামিয়ে মায়া চৌধুরী বলে উঠলেন, আহ ভাইজান, এসব কি অলক্ষণে কথা জুড়ছো তোমরা? কমিশনার সাহেবকে আগে আসতে দাও, কথা বলি, তারপর দেখা যাক কি করা যায়। মায়ের কথা শেষ হতেই সুফিয়ান চৌধুরী গলা খাকারি দিয়ে ড্রয়িং রুমে এলেন। পিছে পিছে এলেন রেখা। সুফিয়ান চৌধুরীকে দেখেই মায়া হাসি মুখে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইজান। সুফিয়ান সালামের উত্তর দিয়ে সামনে সোফায় বসলেন। রেখা বসলো মায়ের পাশে। দুষ্ট চোখে সারফারাজকে একবার পরখ করলেন সুফিয়ান। কেমন ভেজা বেড়ালের মতো এক কোণে ঘাপটি মেরে আছে ছেলেটা। দেখে মনে হচ্ছে ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। মনে তার সেই রকম ভয়। অথচ এই যুবক কতটা খতরনাক তা সুফিয়ান চৌধুরীর চাইতে ঢের আর কে জানে। পশুর চাইতেও হিংস্র তার পুরা সত্তা। কুলসুম একে একে নাস্তার পসরা সাজলো টেবিলের উপরে। এরপর নিঃশব্দে দরজার পাশে গিয়ে চুপটি করে দাঁড়ালো আরাপ শোনার জন্য। মায়া চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে মুখের মাধুর্যময় হাসি ঝুলিয়ে মিহি গলায় বলে উঠল, আপনার মেয়েটাকে আমাদের বাড়ির মেয়ে হিসেবে চাইতে এসেছি ভাইজান। আমার ছেলে আপনার মেয়েকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার মেয়ে কখনো কোনো অভিযোগ করার সুযোগ পাবে না। আর সমস্ত বিপদে আপদে আপনার মেয়েকে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখবে আমার ছেলে। আপনার কি আমার ছেলেকে গ্রহণ করবেন? মায়ের মিষ্টি হাসির পানে তাকিয়ে দীর্ঘশ্বাস টানলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের বাবাকে নিজ চোখে না দেখলেও ভদ্রলোক সম্পর্কে যেসব জেনেছেন সুফিয়ান চৌধুরী, তাতেই বোঝা যায় তাদের পরিবার কতখানি সম্মানী, ভদ্র আর আভিজাত্যপূর্ণ। মায়া চৌধুরীও যথেষ্ট ভালো মানুষ। সারফরাজকে নিয়ে সুফিয়ান চৌধুরী কিছুই বলতে চান না। মেয়ের জন্য এমন একজন যোগ্য পাত্র তিনি কোথাও পাবেন না। কিন্তু মূল কথা হচ্ছে মেয়েটা ছোট, কেবল MBBS প্রথম বর্ষে পড়ছে। এখনই বিয়ে শাদী হয়ে গেলে পড়াশোনার বিশাল ক্ষতি হয়ে যাবে। তাছাড়া ছোকরা সারফরাজকে একদম বিশ্বাস নেই। সারাক্ষণ বউ ধরে বসে থাকবে। তখন মেয়েটার পড়ালেখা সব শিখেই তুলে রাখতে হবে। কিন্তু মায়া চৌধুরীকে কিভাবে ফেরাবেন তিনি? সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন। এরপর বিনয়ী স্বরে বললেন, মায়া চৌধুরী ঠোঁটে হাসি রেখা ধরেই বলে উঠলেন, আমি নিজে দায়িত্ব নিয়ে পড়াশোনার বিষয়টা দেখব ভাইজান। সারফরাজকে ওকে একদম বিরক্ত করবে না, আপনি নিশ্চিতে থাকুন। আসলে ছেলেটা আমার বড্ড একা, কোনো কিছু বুঝে উঠবার আগে বাবাকে হারিয়েছে। আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সেটাও হয়নি। ভাগ্যক্রমে নির্মম পরিহাসে স্রোতের শেওয়ালে নয় ভাসতে ভাসতে মানুষ ঠকার খেতে খেতে আমার ছেলেটা পাথর পরিণত হয়েছে। চোখে জল ফেলার জন্য ছেলেটা আমার কাউকে কাছে পায়নি, কেউ বাড়িয়েও দেয়নি ভরসার হাত। ও তো মন থেকেই মরেই গিয়েছে প্রায়। ওর একটা ভরসাযোগ্য স্থান দরকার ভাইজান। ওর একটা বন্ধু, ভালোবাসা মানুষ, বিশ্বস্ত সঙ্গী দরকার। আমি ওর কোনোটাই হতে পারিনি। যখন আমি ফিরে এসেছি তখন আমার ছেলে সব হারিয়ে বসে আছে। ও আপনার মেয়েকে পেয়ে অল্প অল্প বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে ভাইজান। আমার ছেলেটাকে একটু দয়া করুন।
আপনার মেয়েটাকে ভিক্ষে দিন আমার ছেলেটাকে। কথাগুলো বলতে বলতে নীরবে কেঁদে ফেলল মায়া। যেই ছেলের ভবিষ্যৎ হবার কথা ছিল চাঁদের ন্যায় উজ্জ্বল, সেই ছেলে আজ অমাবস্যার আধারে ঢেকে গিয়েছে। মা হয়ে যদি ছেলের জীবনের সমস্ত অন্ধকার দূর করতে না পারলেন, তবে কিসের মা সে? সারফারাজ মাথা নত করে বসে আছে, কামালের চোখের কোণে জল। সুফিয়ান চৌধুরী সমস্ত ভাষা হারালেন। তিনি কখনোই সেভাবে চিন্তা করেননি। সেদিন যদি সারফারাজ রূপকথাকে তার হাতে না তুলে দিত, তবে সুফিয়ান চৌধুরীও সন্তানহীন এমন নিঃসঙ্গই থাকতেন। তাদের স্বামী স্ত্রীর জীবনও আধারে ঠেকে যেত। রূপকথার উপরে সারফারাজের পুরো হক রয়েছে। সুফিয়ান পারবে না সারফারাজকে ফিরিয়ে দিতে। সুফিয়ান চৌধুরী কম্পিত শ্বাস ফেলে মাথা উঁচু করে সারফারাজের উদ্দেশ্যে শুধালো। আকস্মিক এই প্রশ্নে মেঝে থেকে দৃষ্টি তুলে সুফিয়ান চৌধুরীর পানে তাকালো সারফারাজ। মনে হচ্ছে সে ভুল শুনেছে। সারফারাজ হা করে অবাক চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে রইল। সুফিয়ান চৌধুরী পলক ঝাপটে আশ্বস্ত করলেন সারফারাজকে। সারফারাজ ঝটপট মাথা ঝাঁকিয়ে বলে উঠল, দরকার পড়লে 8 বছর দেশেই থাকবো না আমি স্যার। আপনার মেয়ে ডাক্তার হলে তবেই দেশে ফিরবো। সুফিয়ান চৌধুরী সারফারাজের উত্তরে প্রসন্ন হলেন। তিনি অল্প হেসে গলা বাড়িয়ে ডাকলেন, নিজের ঘরে সমানে পায়চারি করে চলেছে রূপকথা। সিলেট থেকে ফিরেই সুফিয়ান চৌধুরীকে নিজের কাছে বসিয়ে সারফারাজের প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করেছে রূপকথা। সারফারাজকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ, সেটাও দাগে দরমে বোঝাতে সক্ষম হয়েছে সে। সারফারাজ তাকে কি প্রতিশ্রুতি দিয়েছে সেটাও বন্ধুর ন্যায় বাবাকে খোলাসা করেছে। সারফারাজের মা আর সারফারাজ প্রস্তাব নিয়ে এলে কিছুতেই যাতে সুফিয়ান চৌধুরী তাদের না ফেরায়, তার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছে রূপকথার অনুরোধে রাজি হয়েছেন সুফিয়ান চৌধুরী। তবুও মনে একটা ভয় থেকেই যায়। সুফিয়ান চৌধুরী গলা পেতে কেঁপে উঠল রূপকথা। এরপর নিজেকে সামলে টিপ করা বক্ষ কোনো মতে চেপে ধরে ঘর থেকে বেরিয়ে এলো রূপকথা। এদিকে সারফারাজের ধুকপুক বুক আর অস্থির হৃদয় হাপিত্তেশ করে উঠল রূপকথাকে এক নজর দেখতে। ধীরে ধীরে ঘর ছেড়ে সিঁড়ি বেয়ে নেমে এলো রূপকথা। তার পায়েলের রিনিছিনি শব্দ সারফারাজের বুকে কাঁপন তুলল। শব্দটা যতটা প্রকট হলো, সারফারাজ তত মরিয়া হয়ে উঠল এক নজর রূপকথাকে দেখতে। ধীরে ধীরে মাথায় ঘোমটা টেনে নিঃশব্দে সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো রূপকথার পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো সারফারাজ। এরপর বিধাতার প্রশংসায় ঠোঁট আউড়ে বলে উঠল, সুবহানাল্লাহ, এই সুন্দর দৃষ্টি না দেখলে জীবন বৃথা যেত। ল্যাভেন্ডার রঙের সোনালি পাড়যুক্ত জামদানি গায়ে জড়িয়েছে রূপকথা। দুধে আলতা ফর্সা শরীরে শাড়িখানা জ্বলে জ্বলে উঠছে। কানে ছোট দুল, গলায় চিকন চিন, চোখে গাঢ় করে কাজল টানা, আর ঠোঁটে হালকা লিপস্টিক। মুখে প্রসাদনী বলতে এইটুকুই। সরু হাতে সোনার চিকন চুরির গোছা ঝিকিমিকি করছে। রূপকথার কুচকুচে চোখে নজর নিবদ্ধ করে ফাঁকা ঢোক গিলল সারফারাজ। এরপর বুক চেপে ধরে বিড়বিড় করে বলে উঠল, ডাকাতিনি বিয়ের নামে ডেকে এনে মরণ সাজা দিচ্ছে আমায়। রূপকথা ছোট গলায় মায়াকে কামালকে সালাম জানালো। সালামের উত্তর দিয়ে উঠে গিয়ে রূপকথার হাত ধরে টেনে রূপকথাকে নিজের পাশে বসালেন মায়া। এরপর কপালে চুমু খেয়ে দোয়া পড়ে ফু দিয়ে বলে উঠলেন, এই চাঁদ মুখে কারো নজর না লাগুক। রূপকথা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল। নিজের পার্স থেকে ছোট একটা প্যাকেট বের করলেন মায়া। এরপর প্যাকেট খুলে ডায়মন্ডের ছোট একটা পেন্ডেন্ট রূপকথার গলায় পরিয়ে বলে উঠলেন, কর্নেল সাহেব বেঁচে থাকলে হয়তো আরও দামি কিছু দিত, কিন্তু আমার সামর্থ্য এইটুকুই মা। রূপকথা গলায় হাত বুলিয়ে বলে উঠল, আমার দামি দামি জিনিসপত্র চাই না আন্টি, আমি শুধু আপনাদের ভালোবেসে আগলে ধরে রাখতে চাই। রূপকথার মুখ নিঃসৃত কথায় মায়ার মন ভরে উঠল। নিজের হাতের মোটা ভারী বালা দুটো রূপকথার হাতে পরিয়ে হাত দুটোতে ঠোঁট ছোঁয়ালেন তিনি। এরপর নিজের বুকে রূপকথাকে হাত চেপে ধরে কাতর গলায় শুধালেন, আমার পাগল ছেলেটাকে গুছিয়ে দিতে পারবে মা? রূপকথার মাথা উপর নিচ করল। সে এই মানুষটিকে পুরোপুরি দখল করে তাকে গোছাতে চায়। এই স্বপ্ন তার দীর্ঘ বছরের। সারফারাজের প্রতি তার ভালোবাসার গভীরতা কতখানি তা কেউ কোনোদিন পরিমাপ করতে পারবে না। সারফারাজ দলিল রূপে তার হলে সে হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সুফিয়ান চৌধুরী মেয়ের হাসি মাখা মুখের পানে তাকিয়ে টিপ্পুনি কাটলেন। রূপকথা সারফারাজের পানে তাকিয়ে সরল গলায় বলল, তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি কোনো ভুল মানুষের হাত ধরিনি। কখনো কোনো অভিযোগ নিয়ে তোমার দুয়ারে হাজির হব না আমি।
রেখা উঠে এসে মেয়েকে আগলে ধরে বলে উঠলেন। রূপকথা রেখার গলা জড়িয়ে বলে উঠল। শুধু দোয়া করো মা, আর কিচ্ছু না। সুফিয়ান চৌধুরী প্রশস্ত হেসে বলে উঠল। অভিরূপ সুস্থ হলেই স্যার, ও এখনো বিছানা ছেড়ে উঠতে পারে না। ও আমার বন্ধু, ভাই, কাছের কেউ সব। ওকে ফেলে এত বড় কাজ আমি করতে পারবো না। সারফারাজ বহু কষ্টে গলা দিয়ে কথা টেনে বের করে বলে উঠল। সুফিয়ান চৌধুরী মাথা দুলিয়ে সম্মত জানিয়ে রূপকথাকে বললেন। তাৎক্ষণিক রাজি হলো রূপকথা। সারফারাজকে ইশারা করতে এলোমেলো বলহীন পায়ে উঠে রূপকথার পাশে দাঁড়ালো সে। এরপর রূপকথাকে অনুসরণ করে চলতে লাগলো সম্মুখে, কিন্তু আর যেতে পারল না সারফারাজ। রূপকথার অপার্থিব আগুনের ন্যায় সৌন্দর্য, মোমের পুতুলের ন্যায় নতুন রূপ সবকিছু চূড়ান্ত ঘায়েল করল সারফারাজকে। সারফারাজের হৃদয় গতি তেজ হয়ে বুকে তোলপাড় শুরু হলো। শরীর ভার শূন্য হলো, মাথাটা কেমন ঘুরে উঠল। প্রশস্ত দেহের লম্বা চওড়া পুরুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই মুখ থুবড়ে রূপকথার পায়ের কাছে লুটিয়ে পড়ল। ছেলের এহেন পতনে দৌড়ে উঠে গেলেন মায়া, সঙ্গে কামাল, নজরুল। আকস্মিক কী হলো কিছুই বুঝতে পারলেন না সুফিয়ান চৌধুরী। রেখার কুলসুম দৌড়ে পানি এনে সারফারাজের চোখে মুখে ছিটালো। রূপকথা ভয়ে ঘাবড়ে কেঁদে দেবার উপক্রম হলো। সারফারাজের হিম হয়ে আসা শীতল হাতে পায়ে তেল মালিশ, গালে চাপড় আর পানি ছিটানোর প্রভাবে মিনিট 10 পর পিটপিট করে চোখ মেলল সারফারাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল। এই আগুন ঝরা সৌন্দর্য সহ্য করার ক্ষমতা আমার নেই কমিশনার সাহেব। সব আপনার কুবুদ্ধি। ডেকে এনে মারতে চাইছেন আপনি আমাকে। সুফিয়ান চৌধুরী মুখ লুকিয়ে হেসে মনে মনে বলে উঠলেন। রূপকথার কক্ষে দরজায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে সারফারাজ। বিছানার কোণে অবাক চোখে বসে আছে রূপকথা। এই মানুষটার এমন রূপ কিছুতেই হজম হচ্ছে না তার। এতদিন যে সারফারাজকে সে দেখে এসেছে, চিনে এসেছে, সেই সারফারাজ আর এই সারফারাজের মধ্যে বিস্তর তফাৎ। রূপকথা তপ্ত শ্বাস ফেলে নরম গলায় শুধালো। এমন করছো কেন? কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ, অসুখ করেছে? রূপকথার গলায় মাথা তুলে উপরে তাকালো সারফারাজ। এরপর মিনমিন করে বলে উঠল। মনে বড্ড অসুখ করছে রূপকথা। মরণ ব্যাধি অসুখ। ভালোবাসার সুখময় প্রভাব শরীর মন দুই কবজা করে নিয়েছে। আজকাল তারা কোনোভাবে আমার বসে থাকছে না। আমি বোধহয় আর বাঁচব না। নির্ঘাত নিষ্ঠুর মরণ আমার। রূপকথা কপাল চাপড়ে বলে উঠল। বিয়ের জন্য তুমি তো লাফাচ্ছিলে, তাই না? মাথা উপর নিচ করলো সারফারাজ। এরপর বলল। শক্তি থাকলে এখনো লাফাতাম, কিন্তু শরীর কুলাচ্ছে না। হেলে দুলে পড়ে যাচ্ছে। বিছানা থেকে উঠে গিয়ে সারফারাজের হাত খপ করে ধরে রূপকথা বলে উঠল। তোমাকে তো নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সারফারাজ। এরপর বলল। নিজের শখের মানুষকে হারানোর ভয় অন্তর কাবু করে খুঁচলে মারে রূপকথা। তোমার বাবা আজ অমত প্রকাশ করলে সত্যি আমি হৃদগতি বন্ধ হয়ে মারা যেতাম। তোমার অপেক্ষায় আমার আর সময় কাটতে চাইছে না। আমার এই নার্ভাসনেস তোমাদের সকলের কাছে হাসির মনে হলেও আমার কাছে মরণ যন্ত্রণার নেয়। আমি এখনো খুব ভয় পাচ্ছি। যতদিন তুমি দলিল রূপে আমার না হবে, ততদিন এভাবেই ভীত শঙ্কাগ্রস্ত থাকবো আমি। রূপকথা নিজের সরু দু হাত বাড়িয়ে সারফারাজকে নিজের বুকে টেনে নিল। এরপর পিঠে হাত বুলালো। সারফারাজ রূপকথার কাঁধে থুতনি রেখে শক্ত আগলে রূপকথাকে বেঁধে কম্পিত শ্বাস ফেলল। এরপর নিজের সমস্ত ভয় ভীতির জড়তা কাটিয়ে নিজেকে স্বাভাবিক করে চোখ বুজে গুনগুন করে গাইল। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, ছাড়িয়া যাইও না। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার কেহ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। সারফারাজের গান শুনে ঠোঁট প্রসারিত করে হাসল রূপকথা। সারফারাজের জীবনে রূপকথার স্থান একদম পোক্ত। এখানে আর কারোর আধিপত্য নেই। সারফারাজের রাজ্যে শুধু রূপকথারই হুকুম চলে। এর চাইতে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে? এভাবেই কিছুক্ষণ সময় কেটে যাবার পর হাতের বাঁধন আলগা করল রূপকথা। সারফারাজের থেকে নিজেকে ছাড়িয়ে সামান্য দূরত্ব রেখে দাঁড়ালো। এরপর বলল। এখন স্বাভাবিক ঠিকছে? সারফারাজ ভারী গলায় বলল। নিচে চলো। বাসর করবো না? বলে অবোধ চাহনিতে রূপকথার পানে তাকিয়ে রইল সারফারাজ। রূপকথা দাঁত পিষে বলে উঠল। এখানে তোমার সাথে বাসর সারতে এসেছি আমি? হ্যাঁ, বিয়ের আগে এসব কি পাগলামো বকছো? হ্যাঁ। সারফারাজ ছোটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে উঠল। তোমার কন্ট্রোল চেক করলাম। আমার কন্ট্রোলের আগে নিজের কন্ট্রোল নিয়ে ভাবো।
শেষে না অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে ভর্তি করতে হয়। বলে হন হন করে বেরিয়ে গেল রূপকথা। রূপকথার অপমানে মুখ বাঁকালো সারফারাজ। এরপর বলে উঠল, ফাইনালি জীবনের লাল শুক্রবার আসতে চলেছে। ইস, আর তর্স হয়েছে না। এই অভিটা যত নষ্টের মূল। শালা বিছানা থেকে উঠতেই পারছে না। ওর জন্য এতগুলো ব্ল্যাক ফ্রাইডে কাটাতে হবে আমার। ধ্যাত। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে অভি। পাশের চেয়ারে অবনত মস্তিষ্কে বসে আছে নীলি। তার কাছে কিছু ভালো লাগছে না। অভিরূপের এমন ঘরবন্দি অবস্থা তাকে বেশ পীড়া দিচ্ছে। নীলি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল। নীলির প্রশ্নে অভিরূপ কিছুক্ষণ নিশ্চুপ রইল। এরপর ঘড়িতে সময় বুলালো। বিকেল 5:20 কিছুক্ষণ পরে আজান হবে। একটু বাইরের পৃথিবী দেখতে পারলে মন্দ হয় না। অভিরূপ নিজের হাত নেলির পানে বাড়িয়ে বলে উঠল। টেনে নামাও আমায়। অভির সম্মতি পেয়ে নেলি যেন আকাশের চাঁদ হাতে পেল। সে অভিকে যত্ন সহকারে বিছানা থেকে নামিয়ে গায়ে একটা শার্ট জড়িয়ে দিল। বুকের গভীর ক্ষতগুলো অল্প অল্প মিলতে শুরু করেছে। অভি এখনো জোরে কথা বলতে পারে না। সেই সাথে হাঁচি কাশি দিলেও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। ডাক্তার বলেছেন ভেতরের ক্ষত শুকাতে বেশ সময়ই লাগবে। আরও কিছুদিন তার রেস্ট দরকার। নীলি অভিকে নিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। এরপর বাড়ির সামনে সর্পিল সরু বাঁকের ঘাসযুক্ত পথ দিয়ে হেঁটে গেল বহু দূর। যেতে যেতে অভি শুধালো। আমি মরে গেলে অন্য কাউকে বিয়ে করে নিতে তুমি নিলে? অভির কথা শুনে থমকে গেল নীলি। চলতে চলতে হাত টানে অনুভব করল অভিরূপ। পেছনে মুড়ে ঘুরতে নীলিকে মাথা নত করে দাঁড়ানো দেখতে পেল সে। নীলির দু গাল বেয়ে মোটা মোটা অশ্রু গড়াচ্ছে। মানুষটাকে আদৌ জানে সে নীলির কতটা জোরে বাস করে? জানলে এতটা অকপটে এত বড় নিষ্ঠুর কথা কিভাবে বলতে পারল? অভিরূপ তো তার পুরো পৃথিবী জুড়ে বাস করে। অভিরূপহীন নীলি পথহারা পথিকের ন্যায়। নীলির প্রতিটি শ্বাস চলে অভির নামে। সেখানে অন্য কাউকে বিয়ে করা দূর কি বাদ, নেলি তো বেঁচেই থাকতো না। অভির সঙ্গোপনে এসে নেলির মুখোমুখি দাঁড়ালো। প্রশস্ত হাতে নেলির চোখের জল মুছিয়ে চোখের পাতায় চুমু খেলো। এরপর বুকে জড়িয়ে মাথায় হাত বলিয়ে বলে উঠল। তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে নীলি, নয়তো ওই অবস্থা থেকে কেউ ফেরত আসে না। তোমার ভালোবাসার জোর অনেক। নীলি কোনো শব্দ আওড়ালো না, শুধু ফুপিয়ে কেঁদে চলল অভিরূপের বুকে। অভিরূপ পরিস্থিতি সামাল দিতে বলে উঠল। সারপ্রাইজকে টেক্কা দিয়ে আগেভাগে যদি আমরা বিয়ের কাজ সেরে ফেলি তবে কেমন হয়? আমরা পরে প্রেম করে আগে বিয়ে করে ফেলি। আমরা আত্মসম্মান লাগবে না। জিনিসটা সহ্য হচ্ছে না ঠিক। আত্মসম্মান তো পরের আলাপ। পুশ আপ দিতে পারবি না শালা। আকস্মিক পুরুষালী কণ্ঠে হকচকিয়ে উঠল দুজনে। পেছনে সারফারাজ দাঁড়ানো, গায়ে সাদা পাঞ্জাবি জড়িয়ে বুকে আড়াআড়ি দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সে। অভি কপাল খুঁচকে বলে উঠল। সহ্য হলো না তোর? সব ঘেটে দিতে চলে গেলি। কতদিন পর একটু হাঁটতে বেরিয়েছিস জানিস? সবগুলো দাঁত বের করে হো হো করে হাসলো সারফারাজ। এরপর নিজের এলোমেলো চুল ঠিক করতে করতে বলে উঠল। এসব মেয়ে মানুষের পাল্লা থেকে বেরিয়ে আয়, বাজেভাবে মরবি। তুই না মরলে আমি কেন মরবো? নাকি রূপকথা মেয়ে নয়? বিস্ময় নিয়ে প্রশ্ন করল অভি। কপাল চুলকাতে চুলকাতে সারফারাজ বলে উঠল। যদি শুনিস আমি কখনো কারোর সামনে অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়েছি, তখন কি করবি? অজ্ঞান আর তুই, এই হতেই পারে না। এ আচার্য আমার এই জীবনে তো কখনো দেখিনি। আর তুই কি দুর্বল মন শরীর মানুষ নাকি? তুই কোনো দুঃখকে জ্ঞান হারাতে যাবি? তুই কোন দুঃখে জ্ঞান হারাতে যাবি? মানুষ তোকে দেখে জ্ঞান হারিয়েছে এটা বিশ্বাস করব, কিন্তু তুই কাউকে দেখে অজ্ঞান হয়েছিস এটা পৃথিবীর উল্টে গেল বিশ্বাস করব না। বেশ ওভার কনফিডেন্ট নিয়ে উত্তর করল অভিরূপ। সারফারাজ অভিরূপের পানে তাকিয়ে দুঃখের তাচ্ছিল্যে হাসলো। এরপর বলল। রূপকথাকে দেখতে গিয়ে সবার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেছি আমি। কি লজ্জা! কমিশনারের দু চোখ সারাক্ষণ টিপ্পনি কেটে যাচ্ছে আমাকে। মানুষটা শ্বশুর কম অসুর বেশি। যাক, সেসব কথা। আমারই যদি এই অবস্থা হয়, এবার বোঝ তোর কি অবস্থা হবে। সারফারাজের কথায় নীলির হো হো করে হাসি পেল, কিন্তু হাসলো না। এদিকে অভি যেন অবাস্তব কিছু শুনল। অভি হা হয়ে পলকহীন তাকিয়ে রইল সারফারাজের পানে। অভিরূপের সামনে এগিয়ে এসে অভির থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল সারফারাজ। এরপর শার্টের কলার ঠিক করে দিতে দিতে কাঁধ চাপড়ে বলে উঠল। ভালোবাসা বড়ই সর্বনাশা রোগ বন্ধু।
সে যাই হোক, তোকে দেখতে এসেছিলাম। ভালো আছিস দেখে ভালো লাগছে। তাড়াতাড়ি ভালো হয়ে যা, তোর জন্য বিয়েটা আটকে আছে। এত তো আর আবার সহ্য করা যাবে না। এমন ভং ধরে থাকলে তোকে ছাড়াই বাসর করতে হবে। বিয়ের অনুষ্ঠান আর কি। বলেই লম্বা লম্বা পা ফেলে প্রস্থান নিল সারফারাজ। অভিরূপ যেন ঘোরের মধ্যে আছে। সারফারাজ কি বলে গেল কিছুই তার মাথায় ঢুকছে না, শুধু কানে বেজে চলেছে সেই গম্ভীর স্বর। সকলের সামনে মুখ থুবড়ে অজ্ঞান হয়েছে আমি। অন্ধকার পাতাল ঘরে রোগা পাতলা দুর্বল শরীর নিয়ে ভাঙা চৌকিটার উপরে শুয়ে কাতরাচ্ছে রুদ্ররাজ। পৃথিবীর আলো দেখার জন্য চোখ দুটো কেমন মরিয়া হয়ে উঠেছে। নিজের এই বন্দি জীবন আর সহ্য করতে পারছে না সে। বিধাতার কাছে এই পর্যন্ত কোটিবার নিজের মৃত্যু কামনা করেছে সে। বিধাতা যেন আজকাল তার কোনো প্রার্থনাই শুনছে না। ইদানিং দিনরাতের সময়কাল ভুলতে বসেছে সে। এই অন্ধকার কক্ষে কখন রাত নামে কখন দিন ফোটে রুদ্র কিচ্ছুটি জানে না। ফ্যাকাশে মলিন সফেদ গালে অল্প কম্পিত হাত বুলালো রুদ্র। ক্লিন শেভের গ্লেজ ছড়ানো গাল দুটো আজ বড় বড় দাড়ি গোফে ভরে আছে। ঠিকমতো যত্ন না নেবার কারণে সারা শরীরে চুলকানি। মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া হয়েছে কি না তাও অজানা। আজকাল শরীর বড্ড খারাপ যাচ্ছে। আচ্ছা, এই বন্দি দশা থেকে রুদ্রের কোনো দিন মুক্তি মিলবে তো, নাকি আজীবন কয়েদি হয়ে কাটাতে হবে এই নরকতুল্য বন্দিশালায়? রুদ্রের ভাবনা শেষ হবার আগেই খুলে গেল ভারী দরজাখানা। হাতে অল্প আলো প্রবেশ করল রুদ্রের কক্ষে। দীর্ঘদিন বন্দি থাকার কারণে আলোকরশ্মি সয়ে নিতে পারল না রুদ্রের চোখ। কেমন জ্বলে উঠল সেগুলো, কারণ এতগুলো দিনে কেউ দিনের বেলায় তাকে দেখতে আসেনি। এসপি আবির মাহাতাব শুধু রাতের বেলায় এসেই খাবার দিয়ে যায়। ক্ষুধার্ত রুদ্র নিজের অহমিকা দেখানোর ফুসরতটুকুন পায় না। লোভী জিহ্বা খাবার দেখলে কেমন উন্মাদ হয়ে ওঠে। স্টিলের সিঁড়িতে ঝনঝন পায়ে সুর তুলে কেউ এগিয়ে আসছে। রুদ্র সজাগ হয়ে শোয়া থেকে উঠে বসল। ধীরে ধীরে আলোকিত হলো চারিপাশ। রুদ্রের কক্ষের দরজা খুলে ঢুকল মানব। অধিক আলোয় চোখ মুখ খিচে বসে রইল রুদ্ররাজ। এরপর কিছু সময় গড়াতেই ধীরে ধীরে চোখ মেলল। সামনে সারফারাজ দাঁড়ানো। কঠিন মানবের মুখটায় কেমন অদ্ভুত তাচ্ছিল্য হাসি। রুদ্ররাজ সারফারাজকে দেখে মাথা নত করে বলে উঠল, আমাকে মুক্ত করে দে সারফারাজ, বিনিময়ে আমার সব নিয়ে নে। এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। রুদ্রের আকতি ভরা অনুরোধে সারফারাজের শব্দ তুলে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো। নিজেকে কোনো মতে সামলে দাঁত কামড়ে বলে উঠল, ঠিক এই আকুতি বিনতিটা আমার মা কয়বার করেছে তোদের কাছে? 1 মাসেই হাঁপিয়ে গেছিস? তাহলে আমার মাঝে 19 বছর থাকলো তার বেলায়, বাকি 18 বছর 11 মাসের হিসাব কে দেবে? তোর মরা দাদা? নিজের পূর্ব অপকর্ম মনে পড়তেই মাথা তুলল রুদ্র। এরপর শিকল বেরিয়ে পড়া পায়ে ছনছন শব্দ তুলে সারফারাজের সামনে এসে দাঁড়ালো। সারফারাজের 2 হাত নিজের গলায় চেপে উন্মাদের ন্যায় বলে উঠল, প্লিজ কিল মি নাও অ্যাট দিস মোমেন্ট। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেল, প্লিজ কিল মি। একই কথা বারবার রিপিট করতে করতে সারফারাজের সাথে ধস্তাধস্তি শুরু করলো রুদ্ররাজ। নিজের ক্রোধের লাগাম টানতে না পেরে সজোরে রুদ্রের মুখে এক ঘুষি বসালো সারফারাজ। ঘুষি খেয়ে বিছানায় ছিটকে পড়ল রুদ্র। গায়ের শার্ট টেনে টুনে ঠিক করতে করতে সারফারাজ বলে উঠল, তুই মরে গেলে আমার বৈচারিক সত্তা কাকে দেখাবো আমি? তাছাড়া আগামী মাসে আমার বিয়ে, দাওয়াত খাবি না? আমার বাচ্চা কাচ্চার মুখে মামা ডাক শুনবি না? আমার জীবনের পরিপূর্ণতা না দেখেই মরবি বাস্টার্ড। সারফারাজের গর্জনে কেঁপে উঠল রুদ্র। রুদ্রের নিশ্চুপ অবয়বে সারফারাজ বাঁকা হেসে বলল, খুব হিংসা হচ্ছে না? এত বড় ডক্টর, এত টাকা, ক্ষমতা, কিচ্ছু তোর কাজে এলো না। আফসোস, একটা মেয়েকে চুমু পর্যন্ত খেতে পারলি না এই জীবনে। এক কাজ কর, ধরতে পারিস ফ্রি টিপস, তুই তোর সামনের লেজখানা কেটে ফেল। বেকার জিনিস, কোনো দাম নেই। দেখতে পুরো পাগলের মতো লাগছে, গায়ের গন্ধে মাছি ভনভন করছে। রাস্তার পাগলিও তোকে লাইক করবে না এখন। সে হারা হেরেছিস আমার কাছে। তোর দাদার ছাইতেও করুণ পরিণত হলো তোর। আফসোস, বড় আফসোস। কথাগুলো বলতে বলতে রুদ্রের চুলের গোছা চেপে ধরল সারফারাজ। এরপর ঠান্ডা গলায় বলল, এমন অবস্থা করব যে মরতেও পারবি না, আবার তিক্ততার গ্লানি নিয়ে বাঁচতেও পারবি না। আমি খুব খারাপ রে রুদ্র, তুই আমারও সম্পর্কে খোঁজ না নিয়ে ঝামেলা পাকিয়েছিস। ওকে, নো প্রবলেম, আমি তোকে আমার সম্পর্কে ধীরে ধীরে জানাবো। আপাতত জেনে রাখ আমি একটা জানোয়ার।
কথাগুলো বলে রুদ্রের চুল ছেড়ে দিয়ে একটা খাবারের বক্স টেবিলে ছুঁড়ে বলল, এরপর থেকে আরো কম খাবার আসবে তোর জন্য। বসে বসে খেয়ে গায়ে চর্বি জমছে। নতুন শার্ট নোংরা হাতে ধরে খুঁচকে ফেলেছিস। তোর বিজনেস প্রফিট থেকে এই টাকা কেটে নেব আমি। আগামী মাসের প্রথম শুক্রবার সারফারাজ আর রূপকথার বিয়ের দিন তারিখ নির্ধারণ করা হয়েছে। অভিরূপ এখন অনেকটাই সুস্থ। রূপকথা জেদ ধরেছে যেহেতু বিয়ে আর বেশি সময় নেই, তাই আগে ভাগেই কেনাকাটা শুরু করবে সে। সারফারাজের এই বিষয়ে আরও এক কাঠি উপরে। ঢোলে বাড়ি পড়া মাত্র নেচে উঠেছে সে। রূপকথাকে বারবার সিঙ্গাপুর থেকে শপিং করার তাগাদা দিচ্ছে। রূপকথা ঠোঁট উল্টে পাত্তা না দিয়ে জানিয়ে দিয়েছে সে এখান থেকেই কেনাকাটা করবে। রূপকথার জেদের কাছে হার মেনে ইয়ং, অভিরূপ, নেলি আর সারফারাজ মিলে বেনারসি পল্লীতে এলো রূপকথাকে নিয়ে। বড় একটা দোকানে গিয়ে রূপকথা বেছে বেছে একটা অফ হোয়াইট শাড়ি সিলেক্ট করলো। সারফারাজ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠল, ওই দিন কি আমাকে মাটির নিচে চালান করা হবে? সাদা কেন? লাল পরো, লাল। রূপকথাও চোখ মুখ কুঁচকে বলে উঠল, উফ, বেশি কথা বলো না তো। এখন আর কেউ লাল টাল পরে না, ওসব এখন ব্যাকডেটেড। সারফারাজ ভ্রু শুরু করে বিস্ময়ে শুধালো, তুমি আমাকে ইনডাইরেক্টলি রুচিহীন বললে। হ্যাঁ বললাম, এবার মুখ বন্ধ করে আমাকে শাড়ি চুজ করতে দাও, নয়তো বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেলের কথা শুনে বুক চেপে সারফারাজ অভিরূপ আর ইয়ংকে আদেশ দিল, বেনারসি পড়লে সবগুলো দোকানে সাদা শাড়ি এনে ওকে কব্বর দে, তাও যাতে বিয়ে ক্যান্সেল করতে না পারে। বউয়ের চাইতে শ্বশুরের মুড সুইং ঘন ঘন হয়। এদের মুড সুইংয়ে আমার জীবন তেজপাতা। প্লিজ গো গো। সুফিয়ান চৌধুরী বাংলোখানা আজ বাহারি আলোকসজ্জায় সেজে উঠেছে। চারিপাশে ঝিকমিক আলোর সমাহার। অতিথি আড্ডায় খলবল করছে পুরো বাংলোর এরিয়া। কখনো চাপা, কখনো বা উচ্চস্বরের হাসি মাতিয়ে বেড়াচ্ছে চারিধার। অদূরের সাউন্ড বক্সে বাজছে আজ কন্যার গায়ে হলুদ গান। সকলের মধ্যে উচ্ছ্বাস আর কর্মব্যস্ততার তাড়া। বাংলোর চারপাশে কড়া পুলিশি নিরাপত্তা। হলুদ সন্ধ্যায় উপস্থিত হয়েছেন বড় বড় পুলিশ কর্মকর্তা আর উচ্চপদস্থ সরকারি কর্মচারী। বাগানের কোণে বিশাল চুলায় বাবুর্চি হাতা খুন্তি নেড়ে নেড়ে রান্না করছেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিরিয়ানির সুগন্ধ। পাশেই চটপটি, ফুচকা, আইসক্রিমের স্টল। মন চাহিবা মাত্র হাতের নাগালে পাওয়া যাচ্ছে সব। এক পলক দেখলে মনে হচ্ছে কল্পনার রাজ্য। পার্লারের মেয়েটা রূপকথার হাতে সুনিপুণভাবে মেহেদি ডিজাইন আঁকছে। শেষ মুহূর্তে শুধালো, ভাইয়া নাম লিখবো। রূপকথা লাজুক হেসে সম্মতি জানালো। সম্মতি পেতেই দক্ষ হাতে পদ্ম ফুলের ডিজাইন এঁকে তার পাশে লিখে দিল সারফারাজ। রূপকথা কোনোই পর্যন্ত ভরে দু হাতে মেহেদি পড়েছে। নেলে আগেই মেহেদি পরে সেজে গুজে পরিপাটি। সব কিছু ঠিক থাকলে এতদিন অভিরূপ আর তার বিয়েটাও হয়ে যেত। দেরিতে হলেও এসব নিয়ে নেলির কোনো মন ভার নেই। রূপকথা সারফারাজ অবশেষে এক হতে চলেছে, এই আনন্দেই নেলি আত্মহরা। রেখা আজ যেন দুদণ্ড দাঁড়ানোর সময় পাচ্ছে না। কোমরে আঁচল গুজে রেখা সেলিনা আগত মেহমানদের খাতিরদারিতে ব্যস্ত। কুলসুম গায়ে একটা হলুদ আর খয়েরি মিশেলের শাড়ি পরে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে কার কি লাগে। মেয়েটারও আজ আনন্দের শেষ নেই। এত আনন্দ, এত খুশি, সব কিছু ছাপিয়ে বেদনার মুষড়ে উঠল সুফিয়ান চৌধুরীর বুক। যেই মেয়েটা পুরো বাড়ি মাতিয়ে বেড়াতো, সেই মেয়ে আগামীকাল মেহমান হয়ে যাবে। তার চিৎকার চেঁচামেচি চাইলেও আর শোনা যাবে না। এই বৃহৎ বাংলোর ঘরে একাকী সময় কাটাতে হবে এই দুই প্রবীণার। ডাইনিং টেবিলে সুফিয়ান চৌধুরীর পাশে চেয়ারটা খালি পড়ে থাকবে। কেউ আবদার করবে না, মা আজ দুপুরে একটু বিরিয়ানি করো, কিংবা বাবা আজ সন্ধ্যায় সমুচা এনো। ডিউটি থেকে ক্লান্ত শরীরে ফিরে ধপ করে সোফায় মাথা হেলালেও এখন থেকে আর কেউ বলবে না, মাথা টিপে দেবো বাবা, খুব ধকল গেছে, কি একটু লেবুর শরবত খাবে? আচ্ছা, আদরের মেয়েহীন এত ফাঁকা স্থান কি দিয়ে পূর্ণ করবেন তিনি? সুফিয়ান চৌধুরী ভাবনার মাঝে আমজাদ হায়দারের এসপি আবির মাহাতাব এলেন। আমজাদ সুফিয়ানকে ডেকে বলে উঠলেন, সে কি ভাইজান, আপনি এখানে একা একা কি করছেন? আকস্মিক পরিচিত গলায় নিজেকে
কোনো মতে ধাতস্থ করলেন সুফিয়ান। সাঙ্গপনে চোখের কোণে জল মুছে বলে উঠলেন। আমির মাহাতাব বুঝতে পারলেন সুফিয়ান চৌধুরীর মন ভালো নেই। বিষাতের মেঘেরা জমে জমে কালো পাহাড় গড়ে তুলেছে তার ছোট বুকটাই। সেও এক কন্যা সন্তানের জনক হয়েছে। সন্তানকে এক পলক না দেখলে কেমন হাঁসফাঁস অনুভূতি হয় এটা তার চাইতে আর কে ভালো জানে। আমির মাহাতাব তপ্ত শ্বাস ফেলে বলে উঠল। ছেলেপক্ষ হলুদ নিয়ে রওনা দিয়েছে স্যার, একটু এইদিকে আসুন। রূপকথাকে স্টেজে আনতে হবে। ওইদিকে সবাই আনন্দে মশগুল, কারোর কোনো ধ্যান নেই। সুফিয়ান চৌধুরী তারা দেখিয়ে আবিরের স্ত্রীকে আদেশ করলেন। সুফিয়ান চৌধুরীর আদেশ পেতেই দ্রুত পদে ছুটে গেল রোজি। বাংলোর বাগান এরিয়ায় বিশাল ফাঁকা জায়গাটায় নান্দনিক স্টাইলের সাদা আর হলুদ তাজা ফুলের সমাহারে সাজানো হয়েছে হলুদের স্টেজ। সারফারাজ ও তার ব্যবসায়িক বন্ধু অভিরূপ ইয়ং ডালা ভর্তি হলুদ, বিভিন্ন গিফট, চকলেটস, কেক আর বিশাল বড় এক সাদা গোলাপের গুচ্ছ নিয়ে স্টেজের সামনে এসে দাঁড়ালো। স্টেজে রূপকথা নেই। রূপকথা আজ কীভাবে সেজেছে তা দেখার জন্য সারফারাজের মন দুরু দুরু করে কেঁপে উঠল। হাত পা কেমন শিরশির করছে। অভিরূপ টের পেল সারফারাজের মতিগতি। সে ফিসফিস করে বলে উঠল। পড়ার জন্য সম্মুখে আমাদের মান সম্মান নষ্ট করিস না। যদি জ্ঞান হারাস তবে লাথি দিয়ে পাশের ডেনে ফেলে রেখে চলে যাব। অভিরূপের কথায় দাঁত কামড়ালো সারফারাজ। এরপর হাতের ফুলগুলো বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল রূপকথার অপেক্ষায়। আবিরের স্ত্রী রোজি, নেলি আর রূপকথা নেলির পরিচিত বিশেষ বন্ধু লাল সামিয়ানার নিচে গান বাজতে বাজতে নিয়ে এলো রূপকথাকে। সম্মুখে সারফারাজকে দেখে থেমে গেল সকলেই। রূপকথা অবাক নয়নে অনিমেষ দেখল তার প্রেমিক পুরুষকে। ধবধবে শুভ্র পাঞ্জাবির উপরে হলুদ কোটি পরেছে সারফারাজ। দেখতে রূপকথার রাজকুমারদের মতো লাগছে। ফর্সা গালে খোঁচা খোঁচা ছোট দাড়ি, টনটনে আদরের নাক, লালচে ঠোঁট, পরিচিত ভরসাযুক্ত হাসি আর গভীর নীল চোখ। রূপকথা সারফারাজের সামনে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল। রূপ এরপর বলে উঠল। শেষ পর্যন্ত তুমি আমার হতে চলেছ। সারফারাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো। অন্তরে কেমন প্রশান্তির হাওয়া বইছে। শুধু দীর্ঘ রাতটুকুর অপেক্ষা। এমন সময় বক্সে বেজে উঠল গান, মেরা সাইয়া সুপারস্টার। রূপকথা আগেই এই গানের ডান্স স্টেপ শিখে রেখেছিল। সে প্রশস্ত হেসে সারফারাজকে চোখ টিপে নেচে উঠল। প্রিয়তমার নাচ মুগ্ধ নয়নে উপভোগ করল সারফারাজ। রূপকথা আজ কাঁচা হলুদ জামদানিতে নিজেকে জড়িয়েছে। সোনা রঙা অঙ্গে শাড়িখানা কেমন চোখ পুড়িয়ে দিচ্ছে। মাথায় কাঁচা ফুলের টায়রা, হাতে শুভ্র গোলাপ আর বেলির কালিয়া, গলায় ঝোলানো গাঁদা ফুলের বড় মালা। চোখ মুখে জাদুকরি অঙ্গিভঙ্গি করে নেচে নেচে গান গাচ্ছে রূপকথা। সারফারাজের মনে হলো এটা রূপকথা না, পরীর দেশের ছোট হলুদ একটা পাখি তার সামনে নেচে নেচে হৃদয় পুড়িয়ে দিচ্ছে। সারফারাজ অমায়িক মুগ্ধ হেসে রূপকথার পানে হাত বাড়ালো। সে হাত আলতো করে চেপে ধরল রূপকথা। অভিরূপের হাতে দিয়ে রূপকথাকে কোলে তুলে স্টেজে উঠে সোফায় বসিয়ে দিল সারফারাজ। এরপর সেন্টার টেবিলে সাজানো হলুদের বাটি থেকে অল্প হলুদ নিয়ে রূপকথার গালে আর নাকে লাগিয়ে কপালে চুমু খেলো। সারফারাজের হলুদ মাখানো শেষ হতেই হামলে পড়ল রূপকথা। এক খাবলা হলুদ নিয়ে সারফারাজের পুরো শরীরে মাখিয়ে দিল। মুহূর্তেই শুরু হলো হাস্যরসের প্রতিধ্বনি মিশ্রিত কড়াকড়ি আর হলুদ ছোড়াছুড়ি। সুযোগ পেতেই উপস্থিত সবাইকে হলুদ মাখল নেলি আর তাদের বন্ধুরা। অভিরূপকেও ছাড়ল না নেলি। বেচারা অভিরূপ পেরে উঠল না নেলির সঙ্গে। শেষমেশ নেলিকে নিজের সাথে চেপে ধরে নিজ গালের হলুদ নীলের নাকে মুখে মাখিয়ে অভিরূপ বলে উঠল। খুব শীঘ্রই এর কঠিন প্রতিশোধ নিব। আমি নেলি হায়দার। হ্যাট, আমি নেলি হায়দার। ওই দিন কিন্তু কোনো ছাড় পাবে না, মনে রেখো। বলে চোখ টিপল অভিরূপ। অভিরূপ কি বোঝাতে চাইছে বুঝতে পেরে লাজুক হেসে নিজেকে কোনো মতে ছাড়ল নেলি। এরপর দৌড়ে পালালো। নেলির যাবার পানে তাকিয়ে বাঁকা হাসলো অভিরূপ। এরপর বলে উঠল। মাথা নষ্ট করে দিলে মেয়েটা। উফ, কি গরম লাগছে।
রেখা আর সুফিয়ান এসে সারফারাজার রূপকথার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এরপর পায়েস, মিষ্টি আর কিছু ফল খাওয়ালেন। এর সারফারাজ গভীরভাবে সুফিয়ান চৌধুরীর পানে তাকালো। আজ বড্ড অসহায় লাগছে মানুষটাকে। আগের হাস্যরসে মজানো সুফিয়ান চৌধুরী আজ কেমন গম্ভীর, বেদনায় জর্জরিত। মুখে প্রাণ খোলা কোনো হাসি নেই, যা আছে পুরোটাই লোক দেখানো মলিন হাসি। সুফিয়ান চৌধুরীকে এমন অবস্থায় দেখে সারফারাজের হৃদয় ধক করে উঠল। তবে কি বিয়ের নামে বাবার থেকে সন্তান কেড়ে নিচ্ছে সে? না না, এত বড় অপরাধ সারফারাজ কিছুতেই করতে পারে না। বিবেকে দগ্ধ হয়ে সারফারাজ সুফিয়ান চৌধুরীর 2 হাত চেপে ধরে বলে উঠল, আপনার মেয়ে কখনোই পর হবে না কমিশনার সাহেব। আমরা সবাই একসাথে থাকবো। যতদিন আপনার রিটায়ার না হয় ততদিন রূপকথা আপনার কাছেই থাকবে। নিজ স্বার্থে আপনাকে নিঃস্ব করার কোনো অধিকার আমার নেই। সুফিয়ান কিছুক্ষণ নীরব রইলেন। এরপর চেনা পরিচিত সেই প্রশস্ত ঠোঁট লেপে চোখ পাকিয়ে ধমকে উঠলেন। সারফারাজ মাথা তুলালো। সুফিয়ান আরেকটু প্রশস্ত হেসে বলে উঠল। সারফারাজ হাতের আজলায় মুখ মুছে বলে উঠল, আমিন। আজ শুক্রবার, পবিত্র ও মহামান্বিত এক দিন। শুধু তাই নয়, আজ এক বিশেষ দিনও বটে। আজ সারফারাজার রূপকথার বিয়ে। বিভিন্ন চড়াই উতরাই আর টানাপোড়েনের ঢেউ মারিয়ে আজকের এই পবিত্র দিনে তারা এক হতে চলেছে। মিলিত হতে চলেছে দুটি আত্মার আর দেহের। দীর্ঘ যুগের প্রতীক্ষার পর আজ অবসান হলো সমস্ত অপেক্ষার। এবার শুধু হৃদয় উজাড় করে ভালোবাসবার পালা, একজন আরেকজনকে প্রাণ দিয়ে আগলে নেবার পালা, এবং সবশেষে সমস্ত ভয়ানক অতীত ভুলে সুখের ভুবনে পা ফেলা। ঢাকা গলফ ক্লাবের সন্ধ্যাটা আজ যেন একটু অন্যরকম। সব কিছু একেবারে স্বপ্নের মতো। চারিদিক জুড়ে নরম আলোর মিটিমিটি সৌন্দর্য। গলফ ক্লাবের গাছগুলোতে ঝুলছে ক্রিস্টাল লণ্ঠন। চারপাশের মোলায়েম শীতল বাতাসে তাজা ফুলের সুবাস ভরে আছে। বিশাল সবুজ মাঠের চারিধারে সারি সারি বাহারি ফেরি লাইটস জ্বলছে। দূর থেকে এক পলক দেখলেই মনে হচ্ছে যেন আকাশের তারা নেমে এসেছে পৃথিবীর মাটিতে। গলফ ক্লাবে প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে সাদা ও রঙিন ফুলে মোড়া একটি রাজকীয় ছাউনিযুক্ত গেট, যার নিচ দিয়ে অতিথিরা প্রবেশ করছেন পরিপাটি পোশাকে, হাসি মুখে। আজ সকলের মুখে প্রশস্ত হাসি। ড্রেস কোড অনুযায়ী বয়স্করা পরেছে ধবধবে সাদা পাঞ্জাবি এবং ইয়ং ছেলেপেলে কালো স্যুট, ভেতরে সাদা শার্ট আর মেরুন নেকটাই। মহিলাদের কোনো ড্রেস কোড নেই, কারণ তারা গদ বাঁধা নিয়মে চলতে নারাজ। সূর্যের আলো ডুবতেই ব্যস্ত ভঙ্গিতে সমস্ত মেহমান, নারী, রমণী, বাচ্চা সবাই নিজেদের বাহারি রঙা পোশাক গহনা পরে উপস্থিত হলো গলফ ক্লাবের ভেন্যুতে। দূরে নরম সুরে বাজছে ভায়োলিন ও পিয়ানোর সংমিশ্রণের রোমান্টিক সুর। মাঝে মাঝে হালকা ও উচ্চস্বরের হাসি শব্দ মিশে যাচ্ছে বাতাসে। চারিপাশে পরিপাটি ঝা চকচকে আভিজাত্য দেখে মনে হচ্ছে এ যেন রূপকথার রাজ্য। ক্লাবের লেকের ধারে সাজানো হয়েছে ক্যান্ডেল আর ফুলে ঘেরা টেবিল। সেখানে সার্ভ করা হচ্ছে ফলের জুস ও ঠান্ডা কফি। মূল মঞ্চের পেছনে ঝুলছে ক্রিস্টাল ঝাড়বাতি। সাদা ফুলের তোড়ায় ভরা সফেদ সোফাগুলো অতিথিদের জন্য সাজানো। খাবারের টেবিলে কাচ্চি, বোরহানি, ডেজার্ট সহ বাহারি আইটেম সাজানো। ধীরে ধীরে অতিথি সমাগম বাড়তে লাগলো। ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে, যেন আনন্দ আর ধরছে না। সাদা শার্টের উপরে কালো কোটি জড়ানো ওয়েটারগুলো আজ ভীষণ ব্যস্ত। এক মুহূর্ত পলক ফেলবার সময়টুকুও নেই আজ তাদের। চারিপাশে কঠোর নিরাপত্তা। পুলিশ কমিশনারের একমাত্র মেয়ে বিয়ের বলে কথা, আর বর তার ক্ষমতা কথা তোলাই থাকুক। এদিকে সুফিয়ান চৌধুরী আর রেখা হাসি মুখে আগত মেহমানদের আতিথেয়তা করছেন। কারো মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই। সব কিছু সাজানো গোছানো। সমস্ত মেহমানদের সাথে কুশলাদি বিনিময় শেষে আবির মাহাতাবের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর তপ্তশ্বাস ফেলে ঠোঁটে চিরচেরা প্রফুল্ল হাসি টেনে পাঞ্জাবের হাত গোটাতে গোটাতে বলে উঠলেন। মুচকি হেসে আবির উত্তর করলেন, না স্যার, জানি না, আপনি বলুন। সুফিয়ান চৌধুরী শব্দ করে হাসলেন, এরপর বললেন। বলেই হাসতে হাসতে প্রস্থান নিলেন সুফিয়ান চৌধুরী। রূপকথা এখনও পার্লার থেকে ফিরেনি। ওই দিকটায় তাকে একটু নজর রাখতে হবে। কোনো ঝামেলা হলো কিনা দেখা প্রয়োজন। সুফিয়ান চৌধুরী যাবার পানে তাকিয়ে আবির দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আপনি
আজীবন এইভাবে হাসুন স্যার, আপনার এই হাসিতে পুরো পৃথিবী হাসে। গলফ ক্লাবের ভেন্যু বড় বড় উচ্চপদস্থ সরকারি অফিসার দিয়ে ভরে গেছে, সেই সাথে প্রশাসনের লোকে গিজগিজ করছে চারিপাশ। কিন্তু কেউ নিজের প্রফেশনাদারি দেখাতে আসেনি আজ, সবাই এসেছে অতিথি হয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানের মাধুর্য আরও বাড়াতে। রূপকথাকে নিখুঁত সৌন্দর্যে সাজাচ্ছে পার্লারের সিনিয়র আর্টিস্ট। রূপকথা গায়ে জড়িয়েছে অফ হোয়াইট জামদানি, সোনালি সুতোর পাড় আঁচলে আর জমিনে ছোট ছোট কারুকাজ। শাড়িটা পছন্দ করেছে সারফারাজ, পছন্দ করেছে বলে ভুল হবে, একদম নিজে গিয়ে জামদানি কুটির থেকে মনের মাধুরী মিশিয়ে বানিয়ে নিয়ে এসেছে। শাড়িটার সৌন্দর্যের রূপকথা চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল। নিজের প্রিয়তমাকে নিয়ে কতটা ভাবলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে, এটা শুধু ভেবেছে রূপকথা। শাড়ির আঁচলের বর্ডারে সুন্দর করে সারফারাজের নাম লেখা। সারফারাজ পই পই করে নিষেধ করেছে যাতে কৃত্রিম প্রসাধনী মেখে রূপকথার অনিন্দ্য সৌন্দর্য ঢেকে না দেয়া হয়। যতটুকু না করলেই নয় ততটুকুই যেন হয়। যেই রমণী এমনিতেই স্বর্গের অপ্সরা, তার কাছে তো কৃত্রিম প্রসাধনী সৌন্দর্যের ফিকে। সারফারাজের হুমকি মাথায় রেখে ভীত হাতে সাজিয়ে চলেছে আর্টিস্ট, কারণ নামমাত্র স্পেশাল মেকআপের জন্য আর্টিস্টকে মোটা অ্যামাউন্ট দিয়েছে সারফারাজ। শুধু তাই নয়, বউয়ের সৌন্দর্য দেখে বাসরের মোড় চলে গেলে আর্টিস্টকে সারফারাজ হ্যাপি জার্নি উপহার দেবে। এসব ভেবেই তার ঘাম ছুটে যাবার জোগাড়। রূপকথার ফর্সা মুখে অল্প ফাউন্ডেশনের প্রলেপ লাগিয়ে নিখুঁত ব্লেন্ডিং করল। চোখের পাতায় স্মোকি আইশ্যাডো, মোটা করে কাজলের প্রলেপ, দীর্ঘ আইলাইনার, ব্লাশন, হাইলাইটার, ঠোঁটে নুট লিপস্টিক আর কপালে ছোট একটা পাথরের টিপ দিয়ে সাজ কমপ্লিট করলো আর্টিস্ট। এবার অভিনব কায়দায় সাদা গোলাপ গুচ্ছ দিয়ে চুল বেঁধে ভারী ঘোমটা টানল। দীর্ঘকম্পিত তপ্ত শ্বাস ফেলে নেলি সোজা হয়ে দাঁড়ালো। এরপর আর্টিস্টের পানে এক গ্লাস পানি এগিয়ে বলে উঠল। ভয়ার্ত চোখে নেলির পানে তাকিয়ে পানি নিল মেয়েটি। এরপর ঢক ঢক করে গলায় চালান করে বলে উঠল, হুমকিটা কি সত্যি ছিল আপু? নেলি অল্প দুষ্টু হেসে বলে উঠল। রূপকথা নিজেকে খুঁটিয়ে আয়নায় দেখল। এরপর ঠোঁট টিপে হেসে উঠে দাঁড়ালো। রূপকথার ওড়না, ব্যাগ সব কিছু সামলে রূপকথাকে নিয়ে এগিয়ে চলল নেলি। নিচে তাদের গাড়ি দাঁড়ানো আছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বেশি দেরি হয়ে গেলে সুফিয়ান চৌধুরী গালি দিতে দিতে মুড নষ্ট করে ফেলবেন। রূপকথার শাড়ির সাথে মিলিয়ে নিজের শেরওয়ানি বানিয়েছে সারফারাজ, সেটা গায়ে জড়াতেই চেহারা কেমন রাজকুমারদের মতো লাগলো। ক্লিন শেভ গাল দুটো আরেকটু চকচকে হলো। বরাবরের ন্যায় সিল্কড ব্যাগ চুলগুলো পরিপাটি করে আছড়ে গলায় আর হাতে অল্প পারফিউম স্প্রে করে রোলেক্স এর নিউ এডিশন দামি চেইনওয়ালা ঘড়িখানা হাতে পড়ল। ড্রেসিং টেবিলের ওপরে থেকে মাথার পাগড়িখানা হাতে নিয়ে কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এলো সে। ড্রয়িং রুমে অপেক্ষা করছেন মায়া। সিঁড়ি বেয়ে কারো নামার আসার শব্দে উপরে তাকালেন তিনি। রাজপুত্র তুল্য একমাত্র সন্তান আভিজাত্য চলনে নামছে সিঁড়ি বেয়ে, ঠিক যেন গাম্ভীর্য ভরা কর্নেল সাহেব। সারফারাজকে বর বেশে দেখে চোখে জল ছেড়ে দিলেন তিনি। এরপর দেয়ালে ঝোলানো কর্নেল সাহেবের ছবির পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালেন, তোমাকে ছাড়াই বউ আনতে যেতে হচ্ছে, অথচ ছেলের বিয়ে। বউ নাতি পুতি নিয়ে কত সুখময় স্বপ্ন ছিল আমার। সারফারাজ ধীরে ধীরে নেমে এসে মায়ের কাঁধে হাত রাখলো। এরপরে ডাকলো, মা। মায়া ঝটপট চোখের জল মুছে বলে উঠলেন, চলো, দেরি হয়ে যাচ্ছে। মায়াকে ছেড়ে দরজার পানে দৃষ্টি তাক করলো সারফারাজ। বিমর্ষ মুখে একাকী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইয়ং। সারফারাজ ইয়ংয়ের সামনে এগিয়ে গিয়ে হতাশা মিশ্রিত শ্বাস ছেড়ে বলে উঠল, লুইসকে খুব মনে পড়ছে বুঝি? নিজেকে আর শক্ত বাঁধনে ধরে রাখতে পারল না ইয়ং। তার ভাষাহীন ঝাপসা চোখ গড়িয়ে মোটা জল গড়ালো। অপরাধীর ন্যায় বেদনায় জর্জরিত হয়ে বিষাক্ত ঠোক গিলল সারফারাজ। এরপর বলে উঠল, আমাকে কেন হসপিটালে মেরে ফেললে না ইয়ং? এই কঠিন অসহনীয় অপরাধবোধ তো আমায় বাঁচতে দিচ্ছে না। প্রতি মুহূর্তে মরছি আমি। এসব দেখার জন্য কেন বাঁচালে তোমরা আমায়? আজকে এদিনে এসব অলক্ষণী কথা না বললে তোর যাত্রা শুরু হচ্ছে না নাকি? আকস্মিক অভিরূপের প্রশ্নের সামনে তাকালো সারফারাজ। এরপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মিথ্যা কোথায় বলছি? অভিরূপ তারা দেখিয়ে বলল, এসব অর্থহীন আলাপ অন্য এক সময় করা যাবে।
এখন চল, দেরি হয়ে যাচ্ছে। সারফারাজের সামনে এগিয়ে এসে মায়া ইতস্তত করে বলে উঠলেন। বলছিলাম কি, সারফারাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল। আমি জানি মা তুমি কি বলতে চাইছো। ভাইপোর জন্য মনটা খুব কাছে, তাই না? চিন্তা করো না, বিয়েতে অবশ্যই সে উপস্থিত থাকবে, নয়তো কলিজায় আগুন ধরবে কি করে। কনে পক্ষ গেট ধরার জন্য ফিতে বেঁধে অপেক্ষা করছে। এখনই বর পক্ষ এলো বলে নেলি একদম গেটের সামনে। দর কষাকষির ক্ষেত্রে তার উপরে আর কারোর স্থান নেই। আজ লাখ টাকা আদায় করে তবেই ছাড়বে সে, নয়তো বউ পাবে না সারফারাজ। এরপর সময়ের মধ্যেই বরযাত্রী এসে গেটের সামনে উপস্থিত হলো। গাড়ি থেকে একে একে নামলো অভিরূপ, ইয়ং, নজরুল। গাড়িতে রইলেন মায়া আর সারফারাজ। কামাল আগেই নেমে গেছেন। অভি নেলিকে চোখ টিপ দিয়ে বলে উঠল। ও হয়, আরে আসমানে হুর জমিন কি করেছে, নাকি আমি চোখে ভুল দেখছি? ভুল জায়গায় চলে আসিনি তো? রূপের ঝলকে চোখ তো অন্ধ হয়ে যেতে চাইছে। হুর পড়ি। নিজের বড় বড় চোখ দুটো পলক ঝাপটে অভিকে কাজ করা দেখালো নেলি। এরপর মিহিস্বরে বলে উঠল। টেবিলের ওপরে থেকে একটা মিষ্টি তুলে নিল অভি। এরপর সেটা মুখে পুড়ে বলে উঠল। 1 লাখ টাকা কটা শূন্য থাকে 1 সেকেন্ডও বললে এক্ষুনি ক্যাশ দেব। আরে না, তা হবে কেন? তো বল শূন্য কয়টা? নেলি শূন্য গুনতে গিয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলে উঠল। ইয়ং এগিয়ে এসে একটা বক্স দিল নেলির হাতে। বড্ড ভারী তা। নেলি টেবিলের ওপরে রেখে সে বক্স খুলল। বক্স ভর্তি পিন মারা চকচকে টাকা। সন্দিহান চোখে অভিকে একবার পরখ করল নেলি। কেমন উপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে রেখেছে অভি। শ্যামবরণ বধপুরুষটাকে একদম ভরসা হলো না নীলির। তাই সে উপস্থিত মেয়ের হাতে একটা বান্ডেল তুলে দিয়ে বলে উঠল। মেয়েটির সম্মতি জানিয়ে দৌড়ে গেল। মেয়েটি বান্ডেল নিয়ে দৌড়াতে অভিরূপ পরিমরি করে বলে উঠল। আরে বোকা মেয়ে, মজা করেছিস? তুমিও না, মাত্র কয়েকটা টাকার জন্য এসব থানা পুলিশ কি দরকার? দাও দাও এসব খেলনা টাকা। দুষ্টুমি করছো তোমার সাথে, দুষ্টুমি করেছি তোমার সাথে। তুমিও না, সব কিছুতে সিরিয়াসলি গাল। বলে হে হে করে হাসলো। এদিকে অধৈর্য সারফারাজ গাড়িতে আর বসে থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে নেলির সামনে এসে দাঁড়ালো। এরপর হিসহিস করে বলল। বাছি মারার ভঙ্গিতে নেলি বলে উঠল। সারফারাজ অভিরূপের পানে তাকিয়ে ঠোঁটে দাঁত কামড়ে চোখে চোখ কি যেন বলল। মানে বুঝতে পেরে নজর সরিয়ে নিল অভিরূপ। এরপর ফিসফিস করে নেলিকে বলে উঠল। তোমাকে মানাতে পারছি না বলেই সরফরাজকে আমাকে দুর্বল পুরুষ উপাধি দিচ্ছে। নিজের প্রেমিকে ভরা মজলি এভাবে বেজতি করতে খুব মজা লাগছে বুঝি? গেট ছেড়ে দাও, 5 মেয়ে। নেলি ঠোঁট উল্টে বলল। বাধ্য হয়ে সারফারাজ নিজের ব্ল্যাক কার্ড নেলির হাতে তুলে দিয়ে বলে উঠল। কার্ডখানা হাতের মুঠোয় চেপে নেলি কেচি এগিয়ে বলে উঠল। সারফারাজ ঘ্যাচাং করে ফিতা কেটে অভিরূপকে দেখে নেবে এমন শাসিয়ে ভেতরে ঢুকলো। সারফারাজ ঢুকা মাত্র বরবরণের সকলেই দৌড়ে এলো। আর চারপাশে ধ্বনি উঠল, বর এসেছে, বর এসেছে। রজনীগন্ধা, বেলি আর লাল গোলাপের ছাদনা তলায় দুরু দুরু বক্ষে বসে আছে রূপকথা। সমস্ত ভয় আজ বুকের উপরে জেকে বসেছে। কম্পিত শিহরণে দাঁতের কপাটে কপাটে বাড়ি খেতে চাচ্ছে। হাত পা বরফ তুলল। চিরচেনা মানুষটা আজ বৈধভাবে তার হতে চলেছে। ভালোবাসা মিশ্রিত শিহরণে শরীর অসাড় হতে চাইছে। এই ভয়াল অনুভূতির নাম কি রূপকথা জানে না। সে শুধু জানে একটু পরেই সারফারাজ শুধুই তার একান্ত ব্যক্তিগত পুরুষ, স্বামী, ভালোবাসার মানুষ, ভরসা কেন্দ্র আর সেভিয়র। ছাদনাতলার চারপাশ পাতলা সফেদ পর্দা দিয়ে ঘেরা। সামনে ফুলের পর্দা। রূপকথাকে ঘিরে বসেছে নেলি আর তার বন্ধুরা। দাঁড়িয়ে আছেন রেখা, আবিরের স্ত্রী, রোজি, সেলিনা। পর্দার এপাশে সারফারাজ, অভিরূপ, ইয়ং, নজরুল আর সারফারাজের বন্ধু। কাজী কাবিনের কাজ আগে শেষ করলেন। এরপর বর করে দুজনকে স্বাক্ষর নিলেন। এবার বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। রূপকথাকে ফেলে সারফারাজের পাশে ভরসার হাত বাড়ালেন সুফিয়ান চৌধুরী। সারফারাজ অবাক চোখে সুফিয়ান চৌধুরীকে নিষ্পলক দেখল। এরপর শব্দহীন কেঁদে বলে উঠল। আমি কিন্তু ধন্যবাদ দেব না, বলে দিলাম।
সুফিয়ান চৌধুরী সারফরাজের পিঠে চাপড়ে বলে উঠলেন। বলেই সারফরাজকে বুকে টেনে নিলেন সুফিয়ান চৌধুরী। কাজী নিজের সমস্ত কাজ শেষ করে সারফরাজকে শুধালো। কাজের কথায় রূপকথা কেঁপে উঠল। রেখা রূপকথাকে আগলে নিয়ে ভরসা দিলেন। সারফরাজ সময় অপচয় না করে দ্বিতীয়বার না ভেবে সজোরে বলে উঠল। কাজের সম্মতি পেয়ে রূপকথাকে শুধালো। ভয়ে রূপকথার গলা শুকিয়ে উঠল। সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, শরীর জমে যাচ্ছে, চোখ বুজে ক্লান্তিতে ঘুম পাচ্ছে। মায়ের রূপকথার মাথায় হাত বুলিয়ে শুধালেন। আরও সময় লাগবে মা। রূপকথা না বোধক মাথা দোলালো। এরপর বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। মুহূর্তে হাততালি আর সিটিতে মুখরিত হলো চারিপাশ। সারফরাজের বন্ধুরা ভিক্টোরি উইন সাইন দেখালো সারফরাজকে। সামনে থেকে সরানো হলো ফুলের বেড়া। প্রথমবারের মতো বধূ বেশে রূপকথার সৌন্দর্য উপভোগ করলো সারফরাজ। মাথায় লম্বা ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আছে রূপকথা। ওড়নার ফাঁক গলিয়ে রূপ ও কম্পিত অথর্যরা পরিলক্ষিত হচ্ছে। কাপা কাপা হাত বাড়িয়ে হালাল অধিকার থেকে রূপকথার ঘোমটা তুলল সারফরাজ। ঘোমটা তুলতে লজ্জায় আরেকটু আড়ষ্ট হলো রূপকথা। মুদিত পল্লব আর গোলাপ সম ঠোঁট সারফরাজের সারা শরীর শিহরণ জাগালো। এই বুঝি তার মরণ হয়। সারফরাজ রূপকথাকে নরম গলায় ডাকলো। রানী সাহেবা, মাশাআল্লাহ। কিঞ্চিত মাথা তুলে চোখ মেলল সে। এরপর নুয়ে পড়া লাজুক লতার ন্যায় সারফরাজের পানে অনিমেষ তাকালো। রূপকথার কাজল কালো চোখে সারফরাজের খেই হারালো। মুগ্ধ হয়ে বলতে চাইল অনেক কিছু, কিন্তু কিচ্ছু বেরোলো না লালচে ঠোঁট গলিয়ে। শুধু অস্পষ্ট স্বরে আওড়ালো। রূপকথাকে আর সারফরাজকে পাশাপাশি বসানো হলো। নেলি একটি বৃহৎ আয়না এনে সারফরাজের হাতে দিল। আয়নায় দুজনকে দেখা যাচ্ছে। নেলি দুষ্ট হেসে জিজ্ঞেস করল। সারফরাজ আয়না থেকে চোখ তুলে রূপকথার পানে নজর নিবদ্ধ করল। এরপর রূপকথার কপালে উষ্ণ চুমুক এঁকে চোখে চোখ রেখে ঘোর লাগা স্বরে জবাব দিল। আমার জীবন, আমার মরণ, আমার জ্বালাতুন্নেসা, আমার রাজ্যের ক্ষমতাধর নারী। সারফরাজের রূপকথার আনন্দ ঘন বিয়ের পুরো জাঁকজমকপূর্ণ মুহূর্ত খুব কাছ থেকে দেখল রুদ্ররাজ। বাকি 5 জন মানুষের মতো সেও আজ এই মনোমুগ্ধকর বিয়ের অতিথি। আজ তার পায়ে কোনো শিকল নেই কোনো পাহারাদার বা জোরপূর্বক আটকে রাখার প্রয়াস। আজ কেউ তাকে চোখে চোখেও রাখছে না। তাকে নিয়ে যেন কারো মাঝে কোনো ভাবান্তরই নেই। রুদ্রের মনে হলো এখানে সে এক অযাচিত বেমানান। সারফরাজ রুদ্রকে প্রলোভন ছুড়েছে। যদি আজ রুদ্ররাজ এখান থেকে পালাতে পারে, তবে সে চিরজীবনের জন্য সারফরাজের হাত থেকে মুক্তি পাবে। রুদ্ররাজ পালালো না আজ। সারফরাজের খুশি, প্রাপ্তি, জয় সব কিছু দেখে তার মনে হলো তার নিজের জীবনটা বড্ড অর্থহীন। এতদিন অন্ধকারে গা ভাসিয়ে চূড়ান্ত ভুল করেছে সে। সারফরাজ সব দিকেই জয়ী, অথচ সে হেরে গিয়ে মুখ থুবড়ে পতিত হয়েছে সারফরাজের পদতলে। শেষ চেকমেট সারফরাজই দিয়েছে। তেজে দক্ষ সুকৌশলী সারফরাজের কাছে রুদ্র বড্ড অপক্ষ হাতের কাঁচা খেলোয়াড়। মায়া চৌধুরী বিশেষ খাতির করে রুদ্রের প্লেটে মুরগির লেগ পিস, ভালো ভালো মাংস তুলে দিয়েছে। সেগুলো গিলতে মরণ যন্ত্রণা হয়েছে তার। যে মানুষটি সব ভুলে তাকে এভাবে যত্ন করল, সেই মানুষটিকেই একদিন সে অবর্ণনীয়, অসহনীয় কষ্ট দিয়েছে। বারবার মানুষটি মুক্তির আকুতি জানিয়েছে কাতর গলায়, অথচ রুদ্র কানেও তোলেনি তা। নিষ্ঠুরের মতো প্রতি মুহূর্তে তাকে ভীত করেছে নিজের কুৎসিত রূপে। আচ্ছা, এতদিন কেন রুদ্রের কখনো মনে হয়নি যে মানুষটা তার রক্ত, তার আপন ফুপু, তার বাবার আপন ছোট বোন? সব কিছু জেনে শুনেও কোন মোহে অন্ধ হয়ে এই মানুষটির সাথে এহেন হৃদয়হীন ঘটনা ঘটিয়েছে সে? এই মুহূর্তে সুবহান চৌধুরীর উপরে আকাশসম ঘৃণা জন্মালো রুদ্রের। সেই সাথে নিজের কৃতকর্ম আর মন্তভাগ্য ভেবে তাচ্ছিল হাসল। চোখের কোণে কেমন নোনা জলে জমতে যাচ্ছে। এদিক সেদিক পলক ঝাপটে সেই জল লুকিয়ে গায়ের স্যুট টেনে টুনে ঠিক করে এগিয়ে গেল সারফরাজের সামনে। এরপর হাত বাড়িয়ে বলে উঠল, কনগ্রাচুলেশন। রুদ্রকে দেখে ভয়ে জড়সড় হলো রূপকথাকে বুকে আগলে সারফরাজ শক্ত করে রুদ্রের হাত চেপে ধরল। আজ কোনো ক্রোধ, জেদ, ক্ষমতাগিরি কিচ্ছু কাজ করলো না কারোর ভেতর। আজ যেন এই ভাই আরেক ভাইকে অভিবাদন জানালো, ভরসার শক্ত হাত বাড়ালো। সারফরাজের হাত শক্ত করে ধরে তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। এরপর মায়া চৌধুরীর মায়াবী মুখ পানে তাকিয়ে বলে উঠল, তোমরা আমাকে ক্ষমা করে দাও ফুপি। যদিও ক্ষমার অযোগ্য অপরাধ করেছি,
আদৌ ক্ষমা পাবো কিনা জানি না, কিন্তু আমার পশু সত্তা বলছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সত্যি অনুতপ্ত। রুদ্রের কথায় সারফারাজ চুপ রইল। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে উঠল, আমাকে পাতাল ঘরে পাঠানোর ব্যবস্থা কর সারফারাজ, যদি পাপের কিছুটা মার্জনা হয়। আমি স্বেচ্ছায় আমার বন্দিদশা কবুল করে নিয়েছি। আমি আজীবন ওখানেই নিজের জীবন কাটাতে চাই। পৃথিবীর বাতাস বড্ড বিষাক্ত ঠেকছে, অন্ধকারই আমার আপন এখন। সারফারাজ এক ভ্রু কুচু করে শুধালো। রিয়েলি? রুদ্র মাথা ঝাঁকালো তাৎক্ষণিক। সারফারাজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, তোকে বন্দি করতে ইচ্ছে করছে না, আর স্পেশালি মা চাচ্ছে না। তুই লস অ্যাঞ্জেলস ফিরে যা, সেই ভালো তোর জন্য। রুদ্ররাজের মনে হলো সারফারাজ তার সাথে মজা নিচ্ছে, তাই নিজেই এগিয়ে এলো আবির মাহাতাবের কাছে। এরপর বলে উঠল। আবির মাহাতাব মাথা ঝাঁকালো, এরপর বলল, চলো। সারফারাজের থেকে বিদায় নিয়ে মায়ের সামনে নতমস্তকে দাঁড়ালো রুদ্র। এবার বুক ঠেলে কান্না পেল তার, নিজেকে কিছুতেই ধরে রাখতে পারল না সে। হাঁটু ভেঙে মায়ের পায়ের কাছে বসে গেল রুদ্র। এরপর মায়ার পা জড়িয়ে বলে উঠল, আমাকে তুমি মাফ করে দাও ফুপি, আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো জেনে বুঝে করিনি। আমি অবুঝ ছিলাম, আমার চোখে কালো অপরাধের পর্দা ছিল। আজ বহু বছর বাদে সেই পর্দার উন্মোচন হয়েছে। রুদ্রের কান্না মায়ের বুকে শেল হয়ে বিঁধল। তার কাছে মনে হলো সেদিনের সেই 10 বছর বয়সী রুদ্ররাজ তার ভাইপো তার সামনে ঠোঁট ভেঙে বসে কাঁদছে। মায়া নিজেও হাঁটু পড়ে বসে রুদ্রকে বুকে জড়িয়ে বলে উঠল, তুই তো আমার আব্বা রে রুদ্র। মেয়ের কাছে বাপের কোনো অন্যায় থাকতে পারে না, না পারে না। তুই তো আমার আব্বা রে রুদ্র। মেয়ের কাছে বাপের কোনো অন্যায় থাকতে পারে না, পারে না। আমি সেসব কিছু মনে রাখিনি, তুইও ভুলে যাস সব। সময়ের পরিক্রমায় সমস্ত দ্বন্দ্ব, অভিমান, রাগ, ক্ষোভ, জেদ ঝুরঝুর করে বালির বাঁধের ন্যায় ভেঙে গেল। সারফারাজ আবির মাহাতাবকে বলল, স্যার, ওর পাসপোর্ট আর জরুরি ডকুমেন্টসগুলো ওকে ফেরত দিয়ে দিন। আমি ওর সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাই। আজ থেকে আমরা কেউ কাউকে চিনি না। আজ থেকে আমি ধরে নেব আমার জীবনে রুদ্ররাজ নামক কোনো ছায়া কখনো ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। সারফারাজের শক্ত গলার কথাটা রুদ্রের বুকে গিয়ে বিঁধল। সে মাথা নত রেখে অস্পষ্ট গলায় বলল, স্যার চলুন, আমার সাজা কমানোর জন্য থ্যাঙ্কস, কিন্তু আমি আজীবন অন্ধকার কারাবাস ডিজার্ভ করি। আর দাঁড়ালো না রুদ্র। এখানে দাঁড়ানোর মতো মুখ নেই তার। সে লস এঞ্জেলস ফিরে যাবে, এরপর সেখান থেকে রাশিয়া। রুদ্র নামটা সকলের মন থেকে সে মুছে দিতে চায়। রুদ্রের কালো ছায়া আর যেন কারো উপরে না পড়ে। ব্যাস এইটুকুই। সারফারাজকে পুনরায় শুভকামনা জানালো রুদ্র। সে সারফারাজ আর রূপকথাকে উদ্দেশ্য করে বলে উঠল,